ঘূর্ণিঝড় সৃষ্টির প্রক্রিয়া এবং তার প্রভাব কেমন ভালো করে জেনে নাও। এই ভিডিওতে ঘূর্ণিঝড় সমস্ত বিষয় ক্লিয়ার করে দিব। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলো শুরু করি। ঘূর্ণিঝড় সাইক্লোন একটি প্রাকৃতিক বিপর্যয় যা সাধারণত সমুদ্রের উপর সৃষ্টি হয় এবং তা একটি শক্তিশালী ঝড়ের আকারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আঘাত হানে। এটি একটি শক্তিশালী বায়ু প্রবাহের দ্বারা সৃষ্টি হয় যা সাধারণত অতিক্রমকারী অঞ্চলে ব্যাপক ক্ষতি সাধন করে। ঘূর্ণিঝড়ের সৃষ্টি এবং তার প্রভাব বোঝার জন্য আমাদের মূলত তিনটি বিষয় গভীরভাবে বিশ্লেষণ করা দরকার: বায়ুমণ্ডলীয় শর্ত, ঘূর্ণিঝড়ের জীবনচক্র এবং তার প্রভাব। 1. ঘূর্ণিঝড়ের সৃষ্টির জন্য প্রয়োজনীয় শর্তসমূহ। ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য কিছু নির্দিষ্ট আবহাওয়া শর্তের প্রয়োজন হয়। সেগুলি হল: 1.1 উষ্ণ সমুদ্রের তাপমাত্রা। ঘূর্ণিঝড়ের প্রধান প্রয়োজনীয় শর্ত হল সমুদ্রের পৃষ্ঠের তাপমাত্রা। সাধারণত ঘূর্ণিঝড় তৈরি হতে হলে সমুদ্রের পৃষ্ঠের তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হওয়া প্রয়োজন। উষ্ণ জলভাগ বাষ্পের মাধ্যমে বায়ু উত্তেজনা বাড়ায় এবং এটি একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি করে। 1.2 বায়ুমণ্ডলীয় অস্থিতিশীলতা। ঘূর্ণিঝড়ের সৃষ্টির জন্য আবহাওয়া অস্থিতিশীলতা প্রয়োজন। এর মানে হল বায়ুস্তরের মধ্যে তাপমাত্রার পার্থক্য অনেক বেশি থাকতে হবে। যখন উষ্ণ এবং ঠান্ডা বায়ুস্তরের মধ্যে তাপমাত্রার পার্থক্য বাড়ে, তখন বায়ু দ্রুত ঊর্ধ্বমুখী হতে শুরু করে, যা ঘূর্ণিঝড়ের বিকাশকে সাহায্য করে। 1.3 বায়ু প্রবাহের ঘূর্ণন। ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য কোরিওলিস শক্তি প্রয়োজন। কোরিওলিস শক্তি পৃথিবীর ঘূর্ণনের কারণে তৈরি হয়, যা বায়ু প্রবাহকে ঘূর্ণন করতে সাহায্য করে। এক্ষেত্রে ভূমির উপকণ্ঠে কোরিওলিস শক্তির অভাব থাকলে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা কমে যায়। 1.4 নিম্নচাপের উপস্থিতি। ঘূর্ণিঝড়ের সৃষ্টির জন্য একটি নিম্নচাপের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নচাপের কারণে বায়ু কেন্দ্রের দিকে ধাবিত হয় এবং এটি ঘূর্ণায়মান বায়ুর প্রবাহ সৃষ্টি করে যা ঘূর্ণিঝড়ের অগ্রগতির জন্য প্রয়োজনীয়। 2. ঘূর্ণিঝড়ের জীবনচক্র। ঘূর্ণিঝড়ের জীবনচক্র সাধারণত 5টি পর্যায়ে বিভক্ত হয়। 2.1 প্রাথমিক পর্যায়। এই পর্যায়ে একটি নিম্নচাপের ক্ষেত্র তৈরি হয়, যা সমুদ্রের উপর উষ্ণ ও আর্দ্র বাতাস সংগ্রহ করে। এই বাতাস উত্তেজিত হয়ে ক্রমশ ঘূর্ণন সৃষ্টি করে। 2.2 ঘূর্ণনীয় পর্যায়। নিম্নচাপের ক্ষেত্র শক্তিশালী হয়ে ঘূর্ণনীয় স্তরে প্রবাহিত হয়। এই পর্যায়ে ঘূর্ণনের কেন্দ্র তৈরি হয় এবং বায়ুর ঘূর্ণন আরও তীব্র হয়। 2.3 ঘূর্ণিঝড়ের পূর্ণতা। যখন ঘূর্ণনীয় পর্যায় সম্পূর্ণ হয়, তখন এটি একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এর কেন্দ্র একটি স্থিতিশীল আইএলআই তৈরি করে এবং চারপাশে শক্তিশালী ঝড়ের বাতাস প্রবাহিত হয়। 2.4 দুর্বলতা এবং অবসান। যদি ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করে বা ঠান্ডা জলে চলে যায়, তাহলে এটি তার শক্তি হারাতে শুরু করে। এর ফলে ঘূর্ণনের তীব্রতা কমতে থাকে এবং ধীরে ধীরে এটি দুর্বল হয়ে যায়। 2.5 অবসান। যখন ঘূর্ণিঝড় তার শক্তি পুরোপুরি হারিয়ে ফেলে এবং কেবলমাত্র বৃষ্টিপাত ও তীব্র বাতাস রেখে চলে যায়, তখন এটি অবসানের পর্যায়ে পৌঁছে। 3. ঘূর্ণিঝড়ের প্রভাব। ঘূর্ণিঝড়ের প্রভাব ব্যাপক হতে পারে এবং বিভিন্নভাবে প্রকাশিত হয়। 3.1 বন্যা এবং পানির তলদেশে বিপর্যয়। ঘূর্ণিঝড়ের ফলে সামুদ্রিক জলোচ্ছ্বাস ঘটতে পারে যা বন্যার সৃষ্টি করে। এই ধরনের পরিস্থিতিতে নদীর পানি বৃদ্ধি পায় এবং উপকূলীয় এলাকায় বিশাল পরিমাণে পানি ঢুকে যায়, যা ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। 3.2 শক্তিশালী বাতাসের কারণে ক্ষতি। ঘূর্ণিঝড়ের শক্তিশালী বাতাসের ফলে গাছপালা, বাড়িঘর এবং অন্যান্য স্থাপনার ক্ষতি হতে পারে। উচ্চ গতির বাতাস কখনো কখনো গাছ উপড়ে ফেলতে পারে এবং নির্মাণ সামগ্রীকে ব্যাপকভাবে ধ্বংস করতে পারে। 3.3 ভূমিধস এবং মৃত্তিকা ক্ষতি। ঘূর্ণিঝড়ের কারণে ভূমিধস এবং মৃত্তিকা ক্ষতি ঘটতে পারে, বিশেষ করে যদি অতিরিক্ত বৃষ্টি হয়। এই প্রভাবগুলি বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে মারাত্মক হতে পারে। 3.4 অর্থনৈতিক এবং সামাজিক প্রভাব। ঘূর্ণিঝড়ের ফলে একটি অঞ্চলের অর্থনৈতিক ক্ষতি হয় এবং সামাজিক কাঠামো বিপর্যস্ত হতে পারে। এটির ফলে খাদ্য সংকট, স্বাস্থ্য সংকট এবং অন্যান্য সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে।